নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন ব্রততী চক্রবর্তী। শুরু হচ্ছে বকফুল। গম্ভীর গলায় পরিতোষবাবু বললেন, তুই কিন্তু আবার বেশি দাম বলছিস মুকলে। তোর বাপ থাকলে সব সময় কম নেয় আমার থেকে, তা জানিস? আনাজপতির পাঁজা সাজিয়ে ধূপ দিয়ে শোবে দোকানটা খুলে বসেছে মুকুল। তখনই পরিতোষবাবু এসে হাজির। ভর সন্ধে এসব দামাদরির খদ্দের মানেই অলক্ষণ। মুকুলের মুখটা খানিক বেজায় হয়ে গেল। আরে কাকা, এখন বকফুল বলে মেলাই ভার। কোথাও একটা এই ফুলের গাছ তুমি দেখতে পাও এখন? আর বলো, 10 টাকা করে না নিলি ব্যাপারীরই বা কি দি, আর আমারই বা কি থাকে বলো তুমি? পরিতোষবাবুর মেজাজ চড়ে গেল মুকুলের কথায়। ও সব চালাকি রাখতো। আমার কাছে 5 টাকা বেশি নিবি কি করে, সেটাই তোর ধান্দা। আমি কিছু বুঝি না ভেবেছিস? কি যে তুমি বলো কাকা, সেই কোন ছোট্টবেলাতে তোমারে দেখছি আমি কি তোমার কাছে বেশি নিতে পারি? বাবা তোমারে নমস্কার দেয় সব সময়। তবে কি জানো, এখন দাম অনেক সব জিনিসের, তাই আর কি। ওদিকে সন্ধে নেমে গিয়েছে ঝুপ করে। এই কার্তিক অঘ্রাণ মাসের সন্ধেগুলো এমনই, কখন যে আলো কমে গিয়ে রাত শুরু হয়ে যায় বোঝাই যায় না। হাওয়া একটা শুকনো টান টান ভাব। পুজো পার্বণ শেষে রোজের রুটিনগুলো শুরু হয়ে যায় এই সময়। বাস থেকে নেমে আবার অটোর লাইনে দাঁড়াও এখন। আর ইদানিং অটোর লাইনে এত ভিড় হয় যে ওখানেই প্রায় 20-25 মিনিট কেটে যায় রোজ। আরতি রোজই এই নিয়ে কথা শোনায় এক প্রস্থ। ইচ্ছে করেই নাকি রোজ দেরি করে বাড়ি ফেরেন পরিতোষবাবু, যাতে বাড়ির কোনো কাজ না করতে হয়। তার মধ্যেই দরাদরি করতে গিয়ে আরো দেরি হচ্ছে আজ। কোথায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে সিজনের প্রথম বকফুলের বড়া নিয়ে আরতির সঙ্গে একটু ঘন হয়ে বসবেন তা নয়, এখন আনাজের দাম বাড়ার ফিরিস্তি। পরিতোষবাবু বিরক্ত হয়ে ধৈর্য হারিয়ে ফেললেন এবারে। আচ্ছা আচ্ছা হয়েছে, এই নে রাখ 20 টাকা। তুই আটি দে, তুই বেচে দিবি ভালো দেখে, পোকা টোকা না থাকে যেন আবার। বকফুলি আবার ফুকা হয় নাকি? তবু আমি দেখেই জিনিস দিই তোমারে। তা বকফুলির বড়ার সাথে এই লঙ্কা নিবা নাকি কাকু দুটো? এগুলো নতুন আমদানি, যেমন ঝাঁজ এমনই গন্ধ। কাকিরে বলবা বেসনে দিয়ে লঙ্কার চপ করে দিতি, খেয়ে বলো, তারপর পয়সা দিও। পরিতোষবাবু খুশি হলেন। ছেলেটার বুদ্ধি আছে বটে, ঠিক দুটো লঙ্কাও বেছে নিল কেমন। এমন বুদ্ধিমান ছেলে ছোকরাই তো সমাজে চাই, নইলে দেশ এগোবে কেমন করে। খুশি মনে তিনি মুকুলের পয়সা মিটিয়ে অটো লাইনে এসে দাঁড়ালেন। কপাল ভালো নাকি শনিবার বলে তাই আজ অটো লাইনে মাত্র 7 জনের পিছনে পরিতোষবাবু। আর দুটো অটো এলেই হয়ে যাবে। কনকনে শীতের শুরুর আগে হেমন্তের এই সময়টায় হাওয়ায় যেন একটা আঠালো ভাব থাকে। মাখো মাখো একটা বিকেল সন্ধে তৈরি হয় শহরতলিতে। ঘর ফেরতার টুকটাক কিছু শখের বাজার করে বাড়ি যেতে বেশ ভালো লাগে পরিতোষবাবুর। আজ তো আবার বকফুল পাওয়া গেছে। আরতি আবার এসব দারুণ বানায়। গরম চায়ের সঙ্গে বকফুলের বড়া এই ওয়েদারে, আহা! আজ ডিসেম্বরে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যানটা সেট করে ফেলতে হবে। শান্তিনিকেতনের কথা ভাবলেই মেজাজটা ফুরফুরে হয়ে যায়। আরতিকে একটু রাজি করিয়ে ফেলতে পারলেই ব্যাস। তা এই 61 বছর বয়সে এত বেশি দূরে কোথাও যাওয়ার মতো শরীরের জুত নেই আর। তবে কর্তাগিন্নি দুজনে মিলে প্রতি শীতে একবার করে কাছে পিঠে কোথাও একটা বেরিয়ে পড়ে ঠিক। এই গত শীতেই তো দুজনে গিয়েছিল টাকি বেড়াতে।
পূর্ণিমায় ইচ্ছামতির রূপ যে কি অসাধারণ, যে দেখেছে সেই শুধু জানে। আরতি তো বাচ্চা মেয়েদের মতো বায়না করে ভটভটি চড়ে ঘুরল সারাটা দিন। সে নাকি নৌকায় থাকবে। ব্যাস, রাত্রিরে ধুম জ্বর, আর তার সঙ্গে হাঁটুর ব্যথা। সারাদিনের রোদ, তার সঙ্গে নদীর জল ও হাওয়া সহ্য হবে কেন? পরের দুদিনের সব প্ল্যান বাতিল করে কলকাতায় ফিরতে হয়েছিল সকাল সকাল। সেই থেকে পরিতোষবাবু ঠিক করেছেন ওসব নদী সমুদ্রে শীতকালে আরতিকে নিয়ে যাবেন না। এবারের শীতে শান্তিনিকেতনের প্ল্যানটা করতেই হবে। বড় রাস্তার মোড়ে অটো থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দিলেন পরিতোষবাবু। তেনার আবার আজ মুড কেমন থাকে কে জানে। বাড়ি ঢুকে টবের গাছপালায় জল দেওয়ার কাজটা আগে ভাগে সেরে ফেলতে হবে আজ। সংসারের সব খুচরো কাজগুলো পরিতোষবাবুকেই করতে হয়। আরতির বিশ্বাস, কাজের লোকেরা জল দিলে গাছেরা নাকি দুঃখ পায়, ঠিকমতো বাড়ে না। পরিতোষবাবু এসব বিশ্বাস করেন না যদিও, আরতির মন রাখতে ওসব উৎপাত সহ্য করেন। মনে মনে নিজের কপালের দোষ দেন। গাছপালাগুলোরও কি ভাগ্য তাই ভাবেন। ওর খানিকটা যত্ন যদি পরিতোষবাবু নিজে পেতেন, তা তো নয়। সারাক্ষণ খালি শুনে এলেন তিনি নাকি কিছুই পারেন না, আদ্যপান্ত অপদার্থ মানুষ একটা। ভাগ্যিস আরতি ছিল, তাই নাকি এই জীবনে তরে গেলেন। কি দেখেই যে সেই কলেজ ফেস্টে ফার্স্ট ইয়ারের আরতির প্রেমে পড়েছিলেন, সেই থেকে আজ অবধি চলছে। এসব আর কেই বা বুঝছে, আর কেই বা শুনছে। যাই হোক, আজ যদি ম্যাডাম একটু সদয় থাকেন, তবে বারান্দায় চায়ের সঙ্গে গরম বকফুলের বড়া আর গল্প গাছায় জম্পেশ কাটবে সন্ধেটা। নিজেদের আবাসনের এই গলির মোড়ের আলোটা ফের দপদপ করছে কিছুদিন হলো। আরতি বহুবার কথা শুনিয়েছে এই নিয়ে। রাস্তার একটা আলো অব্দি ঠিক মতো জ্বলে না, মানুষ থাকে এখানে? পরিতোষবাবু একটুও অবাক না হয়ে নিজের নিবুদ্ধিতা মেনে নেন। তা যা বলেছ, ভাবলাম শেষ বয়সটা দুজনে একটু নিরিবিলি থাকবো। আর সুভাষটাও এত করে ধরলো তখন রূপাইরা তো আর দেশে ফিরবে না, সেই ভেবেই আর কি। আহারে, কি আমার নিরিবিলি! তা বলে এরকম সুরকি ফেলা রাস্তা বাড়ির সামনে কলকাতার আশেপাশে কোথাও এরকম আছে? তোমাকে বোকা বানিয়েছে তোমার খাতিরের প্রমোটার বন্ধু, বুঝেছো? তা কেন? ও তো আর ঠকায়নি আমাকে। ঠিক সময় বাড়িটা কেমন রেডি করে দিল বলো। হ্যাঁ হ্যাঁ, তবে আর কি? বন্ধু বললে আর উনি ধই ধই করে নেচে উঠলেন। তোমার নিজের ঘটে কি আছে কিছু আদৌ? নাকি সারা জীবন এসব বুজরুকি দিয়ে কলেজে পড়িয়ে গেলে? শুনি। পরিতোষবাবু যদিও জানেন আরতি নিজেই বেশি আগ্রহী ছিল এ ব্যাপারে, এই পাড়ার নিরিবিলি শান্ত পরিবেশের জন্য, তবু এসব সময় তিনি নিজের বোকাময় সিলমোহর চাপিয়ে চুপচাপ কেটে পড়েন। বেশি ঘাঁটান না আরতিকে। বেশি কিছু বললেই তো আবার ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে আর ছেলের কাছে নালিশ জানিয়ে সংসার মাথায় তুলবে। তার চেয়ে বরং চুপচাপ থাকাই মঙ্গল। গত শীতে একদিন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন পরিতোষবাবু। রাস্তার ঢালটা ঠিকমতো খেয়াল করতে পারেননি। ব্যাস, পড়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালির হাড়ে এমন লাগলো টানা 1 মাস পা তুলে বসে থাকা বাড়িতে। আর সেই সঙ্গে আরতির মেজাজ। আইস প্যাকের সেঁক দিতে দিতে রোজ আরতির একই প্রশ্ন। এত লোক চলে রাস্তায়, কেউ তো তোমার মতো এরকম শুকনো ডাঙায় আছাড় খায় না, তুমি পড়লে কি করে? আরে ওই জায়গাটা কেমন উঁচু নিচু আছে দেখেছো তুমি? আলোটা ঠিক মতো জ্বলছিল না রাস্তা। ঠিক বুঝে ওঠার আগেই তো পাটা মচকে গেল। থাক থাক, আর এত খতেম দিয়ে কাজ নেই। বুঝে ওঠেননি বলি কোন বিষয়টা জীবনে ঠিক ঠিক বুঝে উঠতে পারলে শুনি। এখন ভোগো বসে আর কি। পরিতোষবাবু আরতির গালে একটা আলতো টোকা মেরে বললেন, কেন? ঠিক বুঝেই তো তোমাকে বিয়েটা করে ফেলেছিলাম।
আজ একবার বক ফুলের বড়া খেতে খেতে সে কথা মনে করিয়ে দেবেন নাকি আরতিকে? এসব ভাবতে ভাবতে আবাসনের গেট পেরিয়ে নিজের ফ্ল্যাটের দরজা পর্যন্ত কখন চলে এসেছেন খেয়ালই করেননি। চাবি ঘুরিয়ে দরজা খুলে ঢুকলেন পরিতোষবাবু। সারা বাড়ি অন্ধকার, একটাও আলো জ্বালানো হয়নি কোথাও। ওধারে ড্রয়িংয়ের স্লাইডিংটা হাট করে খোলা, সেখান থেকেই বাইরের আলো আরতির টবের গাছপালাদের গা বাঁচিয়ে একটু একটু করে ঘরে এসে ঢুকছে। সন্ধ্যের পর জানলাটা বন্ধ রাখার কথা বারবার বলেও লাভ হয়নি আরতিকে। এই সময় ডেঙ্গির প্রকোপ বাড়ে শহরে। জানলা এরকম করে হাট করে খুলে রাখার কোনো মানে হয়? কিন্তু কে কার কথা শোনে? বকফুল আর লঙ্কার থলে হাতে ক্লান্ত শরীরে আন্দাজ করে আলোর সুইচ দিলেন পরিতোষবাবু। ড্রয়িংয়ের দেওয়ালে টাঙানো ছবিতে আরতির মুখটা জ্বলজ্বল করে উঠল। গতকাল ছবিতে দেওয়া রজনীগন্ধার মালাটা এখনো হালকা গন্ধ ছড়াচ্ছে। ছবির নিচে টেবিলে ধূপের ছাই জমে রয়েছে। পরিতোষবাবু আরতির মুখ খুঁটিয়ে দেখলেন ভালো করে। আরতির চোখের কোলটা যেন বেশি ফোলা মনে হচ্ছে। আরও একটু এগিয়ে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলেন, বিশেষ কিছু বোঝা গেল না। কিছুক্ষণ পর সবিতা এসে রাতের রান্নার কাজে লেগে গেল রোজকার মতো। ততক্ষণে হাত মুখ ধুয়ে গাছে জল দেওয়ার কাজ শেষ হয়েছে পরিতোষবাবুর। সবিতা এসে জিজ্ঞেস করলো, দাদা চা খাবেন তো? গরম গরম দুটো বকফুল আর লঙ্কার বড়াও ভেজে দেই। ওগুলো তোদের জন্য এনেছি রে, বাড়ি নিয়ে যা, সব সবাই মিলে খাস। বকফুলের বড়া আরতির খুব পছন্দের ছিল। আরতির পছন্দের অনেক কিছুই আর খেতে পারেন না পরিতোষবাবু। সবিতা কাজ সেরে চলে গেলে পরিতোষবাবু ঘরের আলোগুলো সব নিভিয়ে দিলেন। শুকনো রজনীগন্ধার মালাটা খুলে ফেলে দিলেন আরতির ছবি থেকে। ছবির নিচ থেকে ধূপের ছাই সরিয়ে সুগন্ধি মোমবাতিটা জ্বালালেন। বাইরে থেকে চুইয়ে আসা আলো মোমবাতির নরম আলোয় মিশে হালকা হলুদ রঙা একটা নিভৃতি তৈরি করেছে ঘরের ভিতর। বাড়ির বাইরে আরতির এই ছবিটা যতক্ষণ চোখের আড়ালে থাকে নিজেকে স্বাভাবিক রাখতে পারেন পরিতোষবাবু। তার আগে ও পরে শুধু নীরবতাই তার সঙ্গী। Please like, share and subscribe. Thank you.